আসসালামু আলাইকুম। এমন একটা যে সাবজেক্ট নিয়ে কথা বলতে বসছি আজকে। আজকে কথা বলবো ইন্ডিয়ার স্কোয়াডকে নিয়ে। মানে ইন্ডিয়াকে নিয়ে কথা বলতে নিলে ভাই অনেক হিসাব করে কথা বলতে হয়। কারণ ভাই কখন আপনি কোন পাশ থেকে হয়তোবা বলবে দালাল, হয়তোবা আমি নেট ইন ক্লিন ভাবে বলে দিতে চাই যে আমি আজকে যে কথা বলতে বসছি শুধুমাত্র ক্রিকেট। আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন কোনো রাজনৈতিক কমেন্ট করবেন না আশা করছি। যে দুই দেশের মধ্যে সম্পর্ক নাই, এই নাই, ভারত পাকিস্তান এগুলো আমার দরকার নেই। স্পোর্টস নিয়ে যার যে মতামতটা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এশিয়া কাপের স্কোয়াড নিয়ে কিন্তু ভারত ভাই মধুর সমস্যার মধ্যে আছে। মানে ভারত এমন একটা দেশ, মানে ক্রিকেটের জন্য, ক্রিকেট খেলাতে মানে এমন একটা দেশ যেখানে আপনার মোটামুটি 4 থেকে 5টা টি-20 স্কোয়াড বানানো সম্ভব। এত প্রবলেম, এত ক্রিটিক্যাল। ভারতকে নিয়ে আমি যতগুলো ভিডিও বানাইছি, স্কোয়াড যে কোনো একটা সিরিজ আসলে যখন স্কোয়াড সাজাতে নেই, একটা টি-20 সিরিজ আসলে স্কোয়াড সাজাতে নেই, কাকে রেখে কাকে নেবো আপনি চিন্তা করে দেখেন। সবাই পারফর্মার, সবাই অলরাউন্ডার, সবাই পারফর্মার, সবাই এত এত ভালো ভালো পারফরমেন্স, এত এত রান, এক একটা সিরিজে এক একজনের 500-700 রান। জাসলের কথা যদি বলেন, এক সিরিজে 700-র উপর রান। চিন্তা করেন তাকে বাদ দিয়ে আপনি টি-20তে কিভাবে, টি-20তে অলরেডি 3টা 50 সেঞ্চুরি পর্যন্ত আসছো। সেদিক থেকে আপনি চিন্তা করেন, আপনি শুভমন গিলের কথা যদি বলেন, কে এল রাহুলের কথা যদি বলেন, সাই সুদর্শনের কথা যদি, অভিষেক শর্মার কথা, আপনি কাকে বাদ দিয়ে কাকে রাখবেন? মানে এমন একটা অবস্থান, এমন একটা জায়গা, এমন একটা কন্ডিশন, যদি আপনি যে এ বি সি ডি আসলে ডি লেভেলেরও যদি দল সাজান, 5টা টিম সাজানো সম্ভব। ইন্ডিয়ার এত এত মধুর সমস্যা চিন্তা করেন। আমি একটা জিনিস আমার মাথা কাজ করে না যে এত বড় দেশ, এত এত প্লেয়ার, সেখান থেকে 11 জন সিলেক্ট করে আসেও যখন হারে, সেটা আবার কি করে সম্ভব? চিন্তা করেন, এত বড় একটা দেশ, তার থেকে 11টা ট্যালেন্ট বার করা কতটা সেখান থেকে, তারপরে কিন্তু ইন্ডিয়া মাঝে মাঝে হারে, যেটা কিন্তু এখন বর্তমানে যেহেতু দুর্দান্ত ফর্মে আছে ইন্ডিয়া বলা চলে। ওয়ার্ল্ড কাপের পর থেকে, ওয়ার্ল্ড কাপ বলেন, আপনি টি-20 নাম্বার 1 এবং ওয়ানডে তো নাম্বার 1। সো সেদিক থেকে কিন্তু ভাই দল সাজানো অনেক কঠিন। চেষ্টা করি একটু ছোট করে একটু সাজানোর জন্য আমি। ওপেনিং এ মধুর সমস্যা, শুভমন গিল, জাসওয়াল, মানে তাদেরকে রাখবে না রাখবে না, এটা নিয়ে ভাই তুমুল ভাবে সমালোচনা আলোচনা চলছে ইন্ডিয়া জুড়ে, পুরো ইন্ডিয়া জুড়ে। তো সেখানে দেখেন, আপনি অভিষেক শর্মা বাদ দিবেন কিভাবে? সঞ্জু স্যামসনকে কিভাবে আপনি বাদ দিবেন? স্যামসাংকে আপনি বাদ দিতে পারবেন, তিলক ভার্মাকে বাদ দিবেন আপনি? তিলক ভার্মা গেল যে সিরিজটা হয়েছে আফ্রিকার সাথে, সেখানে দুইটা টানা এক সিরিজে 2 সেঞ্চুরি টি-20তে, আপনি কিভাবে বাদ দিবেন এমন প্লেয়ারকে? আপনি চিন্তা করে দেখেন একবার। মানে খুব জটিল, খুব জটিল। আমি মনে করি যে ভারতের স্কোয়াড সাজানোর মতো কঠিন কাজ মনে হয় তাদের কাছে, মানে এতটা বিপদে থাকে তারা। ওপেনিং এর আপনি দেখেন, তিলক ভার্মা, শুভমন গিল, জাসওয়াল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সাই সুদর্শন, আর আপনি মিডল অর্ডারের কথা যদি বলি, এতগুলো ওপেনার, তো তাদেরকে নেওয়া ভাই সত্যিকার অর্থে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে মনে করি গিলের পারফরমেন্স দুর্দান্ত লেভেলের। গিলকে সুযোগ দেওয়া উচিত। এবং কে এল রাহুলের কথা আমি যদি বলি, আর একটা প্লেয়ারের নাম বাদ যাচ্ছে এখানে, পান্থ। যদিও সে ইঞ্জুরিতে আছে, যদিও আমার খুব ফেভারিট প্লেয়ার পান্থ। সে থাকলে তাকে সত্যিকার অর্থে যে স্কোয়াড, যে পারফরমেন্স এখন বর্তমানে, পান্থ সুযোগ পাইতে বলে মনে হয় না। আমার চোখে মনে হয় না যে পান্থ সুযোগ পাইতো। এমন কঠিন এবং জটিল স্কোয়াড সেখানে। অভিষেক শর্মাকে মোস্ট বি রাখা উচিত, কারণ যে স্টার্টটা দিবে সে, ও মাই গুডনেস, হায়দ্রাবাদের অভিষেকের কথা মনে হয়, আমার হায়দ্রাবাদের কথা মনে হয় বারবার। তো যে স্টার্টটা দেবে দুর্দান্ত লেভেলের, সঞ্জুকে রাখা উচিত ওপেনিংয়ে, এবং গিল, জাসওয়াল, দুজনের ভিতরে আমি মনে করি যে গিলকে নেওয়াটা বেটার মনে হবে। জাসওয়াল অতটা এক্সপিরিয়েন্স না হলেও পারফরমেন্স ভালো, আর পরবর্তীতে সুযোগ পাবে, যেহেতু একটা আইসিসি ইভেন্ট, বড় টুর্নামেন্ট, বড় একটা আসর, সেখানে গিলকে নেওয়াটাই বেস্ট। সাই সুদর্শন আউট আমি আসলে চাচ্ছি না। দ্বিতীয়ত এটা ওপেনিং গেল। মিডল অর্ডারে যদি আপনি আসেন, হার্দিক, অলরাউন্ডারের দিক থেকে অলরাউন্ডার প্লাস মিডল শ্রেয়স আয়ার থাকবে, এবং হার্দিক, দুবে। ও ভাই, দুবের কথা যদি আমার, মানে কাকে রেখে কার কথা বলবো আমি? হার্দিক পান্ডিয়া ইজ এ লিজেন্ড, থাকতে হবে 100% যে কোনো সময় গেম চেঞ্জ, 15 বলে 50 লাখ, 15 বলে 40 লাখ করে দেবে হার্দিক, নো প্রবলেম। অপরপক্ষে যদি আপনি বলেন শিবম দুবে, একটা মানে ফাস্ট বোলিং অলরাউন্ডার ইন্ডিয়াতে বর্তমানে রিসেন্ট, আমি মনে করি হাসিব রানা যদিও ভালো করছে, টেস্টে ভালো করেছে, সেদিক থেকে আমি মনে করি দুবে মাই ফেভারিট। দুবে এমন একটা ব্যাটসম্যান যেখানে আপনি দুইটা সার্ভিস খুব 100% নিতে পারবেন, যেমন হার্দিক পান্ডিয়া স্কপে কিন্তু দুবে, মানে দুবে হার্দিক পান্ডিয়া মোটামুটি। হার্দিক পান্ডিয়া তো ভাই 100% সে লিজেন্ড পর্যায়ে, কারণ অনেক ম্যাচ ভারতকে জিতাইছে, এবং একাই ম্যাচ, অনেক ম্যাচ ঘুরাই দিয়েছে। সেদিক থেকে যদি আপনি একটু যদি কপি করতে চান, সেখানে কিন্তু দুবেকে নিতে পারেন। তার ব্যাটিং যদি আপনি দেখেন যে পাওয়ার হিটিং তার হাতে আছে, সেটাও আপনি কাজে লাগাতে পারবেন। মাঝখানে বোলিংটাও কিন্তু তার কাজে লাগাতে পারবেন মাঝখানে, এবং
ওয়াশিংটন সুন্দরকেও কাজে লাগাতে পারেন, রিঙ্কু সিং কাজে লাগাতে পারেন। তো টোটালি ভাই 11টা ম্যান নিতে গেলে আমার কাছে খুব কঠিন হয়ে যাবে। ওপেনিং এ গিলকে নিব আমি, সাথে কিন্তু অবশ্যই অভিষেক শর্মা থাকবে। মিডল অর্ডারে যদি আপনি যদি ওয়ান ডাউনে দেন সঞ্জুকে আমি রাখতে বাধ্য। আরেকটু যদি অলরাউন্ডার হিসেবে আমি হার্দিক পান্ডিয়াকে রাখবো। বোলিং এ যদি আসি এটা আরো কঠিন এবং জটিল। বোলিং যদি সাজান ইন্ডিয়ার আরো জটিল। যদি বুমরা ব্যাক করে, এখনো 100% ব্যাক করবে কিনা আমার কাছে নিউজ নেই। বুমরা যদি ব্যাক করে, ও ভাই বুমরা তো 100% থাকবে, এটা কমন। তো তারপরে বেশি তো আপনি সিরাজকে নেবেন নাকি, যে পারফরমেন্স করছে সিরাজকে রাখবেন নাকি আরশদীপ সিং কে রাখবেন? তো সেখানে আপনি যদি দেখেন কুলদীপ আছে স্পিনে, বরুণ চক্রবর্তী স্পিন ডিপার্টমেন্টে, বরুণ চক্রবর্তী আমি মনে করি বেস্ট। কুলদীপের কাছে কুলদীপ যথেষ্ট ভালো, কিন্তু আমার কাছে বরুণ পছন্দ, আমি ব্যক্তিগতভাবে মনে করি। দ্বিতীয়ত যদি আপনি দেখেন যে সিরাজ, আরশদীপ সিং এবং হচ্ছে যে আপনি যদি দেখেন আহ, বুমরা, বুমরা মোস্টবি থাকবে, স্পিনার হিসেবে থাকবে আপনার হচ্ছে কুলদীপ নাহলে বরুণ। আমার চয়েস যেহেতু বরুণ, অবশ্যই আমি বরুণ চক্রবর্তীকে রাখবো। আমি মনে করি যে সিরাজের যেহেতু টেস্ট খেলেছে, সেদিক থেকে আরশদীপের এক্সপিরিয়েন্সটা অনেক আছে, বড় ইভেন্টে খেলেছে এবং পাকিস্তানের সাথেও কিন্তু তার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। তো আরশদীপকে নেওয়াটা কিন্তু বেটার হবে। তো চিন্তা করে দেখেন, একটা স্কোয়াড সাজাতে গেলে 20 থেকে 18টা প্লেয়ারের নাম চলে আসছে, সেখান থেকে তাও কত বড় বড় নাম, যেগুলোর নাম একবারে না নিলেই না, না নিলেও না, যেটা নাম আমার নিতে বাধ্য হচ্ছে। তারপর থেকে 11টা স্কোয়াড সাজানো অনেক কঠিন। তো অনেক ভয়ঙ্কর এবং বলা চলে যে অনেক কঠিন একটা স্কোয়াড হতে যাচ্ছে কিন্তু এবার ইন্ডিয়ার। সত্যিকার অর্থেই টি-20 একটা মেন নাম যেটা ছেড়ে দিলাম সেটা হচ্ছে সূর্য কুমার যাদব। যে নামটা আমার আরো আগে নেওয়া উচিত ছিল, যেটা আমি শেষে নিচ্ছি, এটা আমার মনে মনে ছিল। হয়তো মনে মনে ভাবছেন যে সূর্যার নামটাই বাদ দিচ্ছে, তাহলে ভাই কি ভিডিও বানালো। ভাই সূর্যকুমারকে আমি লাস্ট টপে রাখছি, কিসের জন্য জানেন? যে ক্যাপ্টেন। আপনি এবার কিন্তু আমি জানি না সত্যিকার অর্থেই ক্যাপ্টেন সূর্যকুমারই হবে কিনা বা দিবে কিনা। আমি একটা ভিডিওতে কিছুদিন আগে দেখেছি, তথ্য যতটুকু পাইছি যে ক্যাপ্টেন চেঞ্জ করতে পারে। সূর্যকুমার যাদব এমন একটা ম্যান ভাই যে, তবে এটা ঠিক যে সূর্যকুমার যাদবের পারফরমেন্স যদি আপনি একটু আমি একটু ঘাটে নুটে দেখছি, সেটা স্লো পিচ যেগুলোতে যেমন ধরেন আমাদের মিরপুর ধান ক্ষেতের মধ্যে যেগুলো পিচ, বা যেহেতু এশিয়া কাপটা যে যে পিচ গুলোতে হবে সামান্য একটু স্লো পিচ গুলো, তো সেগুলোতে কিন্তু সূর্যকুমার যাদবের পারফরমেন্স একটু সামান্য একটু খারাপ আছে, এভারেজ একটু খারাপ আছে, তবে পুষিয়ে দেবে সূর্যকুমার যাদব। তো দেখা যাক ভারত কতদূর যায়, কতদূর আগা যায়, যেহেতু তাদের সাথে আফগানিস্তান আছে। সো তাদের স্পিন অ্যাটাকটা যথেষ্ট ভালো। আফগানিস্তানও কিন্তু মোটামুটি বলা চলে ভালো পরাশক্তি টি-20-তে। ভারত ভালো করুক, বিশ্বাস রাখছি। ভালো থাকবেন। সালাম আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব